4 তারিখ এবং 5 তারিখে যে সেনাবাহিনী যখন মাঠের সেনাবাহিনী যখন পুলিশের বিপরীতে অবস্থান নিয়েছে, তখন নিশ্চিতভাবে বোঝা গিয়েছে যে ক্ষণ গণনা মাত্র যে ওই সরকারের পতন হয়ে যাচ্ছে। বলছি হাসিনা, আপনাকে বলছি এই আইডিয়া থেকে ডক্টর ইউনূসকে এবং আমাদের অগ্রজ আলী রিয়াজকে বেরিয়ে আসতে হবে। আলী রিয়াজ কনস্টিটিউশন রিরাইট ও নিউ কনস্টিটিউশনের জন্য উনি সম্পূর্ণ অযোগ্য এবং রাষ্ট্রের পেছনে 4টা হাত কাজ করে, ডান হাত, বা হাত, অজুহাত এবং কালো হাত। ডক্টর ইউনূস এই 4 হাত মোকাবেলার অভিজ্ঞতা তার কখনোই নাই, তিনি এনজিও চালিয়েছেন। আমি আপনাকে বলছি যে কথাটা হচ্ছে ট্রান্সফরমেশনের একটা সময় আছে। সময়টা হচ্ছে যে একটা 99 ডিগ্রি 100 ডিগ্রিতে পানি বাষ্পায়িত হয়, এটা ট্রান্সফরমেশন হয়। বাট 99.9 ডিগ্রি পর্যন্ত তো এটা পানিই থাকে। তো এর অর্থ যে এর আগের যে তাপমাত্রাটা যে যুগ হয়েছে এটা কি নিষ্ফল হয়ে গিয়েছে? 0.1 ডিগ্রি যুগ হওয়ার পরেই বাকিটা পানিটা বাষ্পায়িত হয়ে যায়, ট্রান্সফরমেশন হয়ে যায়, এটা পরিবর্তিত হয়ে যায়, রূপটা পরিবর্তিত হয়ে যায়। তো আমি এইখানে বলছি যে বিএনপির গত 15 বছর 16 বছরের যে আন্দোলন সংগ্রাম, এটা 99.9 ডিগ্রি পর্যন্ত, আর শেষের 0.1 ডিগ্রিটা হচ্ছে ছাত্রদের আন্দোলনের সময় সকল রাজনৈতিক দল এবং জনগণের ঝাঁপিয়ে পড়া। আমি আপনাকে বলি 4 তারিখ 5 তারিখে উত্তরাতে মিরপুরে যাত্রাবাড়িতে যে হাজার হাজার মানুষের যে বিস্ফোরণ, ওখানে কোনো ছাত্র দেখেছেন আপনি? কোন ছাত্র দেখা যায় নাই। আপনি জিজ্ঞেস করেন সেনাবাহিনী যে পুলিশের গুলির বিপরীতে গুলি করে জবাব দিয়েছে এবং সেনাবাহিনীর পেছনে ছিল জনগণ। সেই জনগণের মধ্যে আপনি যে ইয়াটা দেখবেন, মানুষের চেহারাটাকে আপনি দেখুন, চালিয়ে দেখুন যে 4 তারিখ এবং 5 তারিখে সেইখানে মানুষ বলছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, গুলি কর। এই যে পজিশনটা, সেনাবাহিনী একটা ধুম করে আওয়াজ করে, আমাদের স্যার তো উনি মিলিটারি মেজর, তো সেখানে জিজ্ঞেস করেন যে গুলির শব্দ শেখানো হয়, প্রথম দিকে গুলির শব্দ শেখানো হয় স্যার নিশ্চয়ই, যে গুলির শব্দ শেখানো হয়, কোনটা রাইফেলের গুলি, কোনটায় এসএমজির গুলি। এখানে 2 জন সেনাবাহিনীর লোক আছেন, আমি তারা বলেন যে সেনাবাহিনী গুলির আওয়াজ শেখানো হয় প্রথম, যে অপরপক্ষের গুলির আওয়াজটা কি। তো আমরা যারা এইটুকু সম্যক ধারণা রাখি যে ধুম করে যে আওয়াজ হয় এটা একটা রাইফেলের গুলি হচ্ছে, আর যখন গুলি হচ্ছে এটা বোঝা যায় সাবমেশিন গান বা অন্যান্য আরো ভারী অস্ত্রের গুলি। এই জন্য আপনি দেখবেন যে 4 তারিখ এবং 5 তারিখে যে সেনাবাহিনী যখন মাঠের সেনাবাহিনী যখন পুলিশের বিপরীতে অবস্থান নিয়েছে, তখন নিশ্চিতভাবে বোঝা গিয়েছে যে ক্ষণ গণনা মাত্র যে ওই সরকারের পতন হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সরকারের পতন হওয়াটা মূল কথা ছিল, এইখানে কার কৃতিত্ব কতটুকু। তবে মাস্টার মাইন্ড যে পরিচয় করে দিয়েছেন, এটার পেছনে যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে, আমি অবশ্যই প্রফেসর ইউনূসকে আমি এটা প্রতিবাদ করব, উনি এটা ঠিক করেন নাই। আর যদি উনি নির্দোষ ভাবে নিষ্কলুষ ভাবে হয়তো বলেছেন, বাট এটা ঠিক বলে নাই। আসুন আমি আপনাকে বলি যে আমাদের নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার শুরু করেছিলেন, আমি ওই জায়গাটাতে যাই। সেটার নাম হচ্ছে সংবিধান পুনর্লেখন এবং সংবিধান সংস্কার। আমি আপনাকে বলি যে পৃথিবীর প্রত্যেকটা সময়ই ট্রেন ছাড়ে। যেমন আমি আপনাকে বলি, যদি 8 তারিখে প্রফেসর ইউনূস বা 5 তারিখে প্রফেসর ইউনূস এসে বলতেন আমরা বিপ্লবী সরকার গঠন করলাম, এই সংবিধান সাসপেন্ড করলাম, অথবা এই সংবিধানকে আমরা বাতিল ঘোষণা করলাম, তাহলে আজকে তার অধিকার জন্মাইতো যে একটি নতুন নিউ কনস্টিটিউশন ফর্ম করা অথবা কনস্টিটিউশন রিরাইট করার। বাট আমি আপনাকে বলি এই ট্রেন এই সরকারের জন্য ছেড়ে দিয়েছে, কনস্টিটিউশন রিরাইটও করা যাবে না, কনস্টিটিউশন নতুন করে নিউ কনস্টিটিউশন দেওয়া যাবে না, কারণ তিনি বিপ্লবী সরকার গঠন করেন নাই, এই সুযোগ তিনি হাতছাড়া করেছেন। আর আরেকটা কথা বলি আপনাকে, আজকে যদি আজকে সমস্ত রাজনৈতিক দলগুলি এই সরকারের পেছনে এখন পর্যন্ত আছে, কনস্টিটিউশন যখন আজকে রিরাইট করতে যাবেন অথবা কনস্টিটিউশন আজকে নিউ কনস্টিটিউশন দিতে যাবেন,
তখন প্রশ্ন আসবে বাংলাদেশের নাম কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে না ইসলামী প্রজাতন্ত্র হবে? আপনি বলুন কতটি খণ্ড হবে বাংলাদেশে? বাংলাদেশকে এই কনস্টিটিউশন রিরাইট বা নিউ কনস্টিটিউশন দিতে গিয়ে দেওয়ার যে প্রস্তুতি আনলে এটা একটা সিভিল ওয়ারের দিকে আগায় যাবে। আমি আপনাকে বলছি আছে না, আপনাকে বলছি এই আইডিয়া থেকে ডক্টর ইউনূসকে এবং আমাদের অগ্রজ আলী রিয়াজকে বেরিয়ে আসতে হবে। আলী রিয়াজ কনস্টিটিউশন রিরাইট ও নিউ কনস্টিটিউশনের জন্য উনি সম্পূর্ণ অযোগ্য। কারণ এক নম্বর হচ্ছে তিনি অলরেডি একটি সেমিনারে উনি বলেছেন কনস্টিটিউশন রিরাইট করতে হবে, পুরাতন কনস্টিটিউশনটা নাকি অচল। এই কারণে তার পূর্ব ধারণা তিনি যেটা দিয়েছেন এটার থেকে উনি বেরিয়ে আসতে পারবেন না বলে মানুষ মনে করে, এই জন্য তিনি অচল। আরেকটা হচ্ছে আলী রিয়াজ তিনি দ্বৈত নাগরিক অথবা আমেরিকান নাগরিক, এই জন্য তিনি আমাদের এই কনস্টিটিউশন রিরাইট করার অধিকার রাখেন না, নিউ কনস্টিটিউশনের জন্য কনভেনার হওয়ারও তিনি অধিকার রাখেন না। আমি আপনাকে শেষ আরেকটা কথা বলি, আপনি কনস্টিটিউশনের এই যে দুইজনই আমাদের নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে প্রায় এই পাবলিক এড রাষ্ট্রবিজ্ঞান থেকে ভেঙে পাবলিক এড হয়েছে। তো এবং রাষ্ট্রবিজ্ঞানের আগে এটা ছিল মূল ছিল যে ডিপার্টমেন্ট ছিল ফিলোসফি। তো আপনাকে আমি বলি যে কনস্টিটিউশনের মূল কথাটি হচ্ছে যে মানুষের পিপলের সর্বোচ্চ অভিপ্রায়ের নাম, জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের নাম হচ্ছে সংবিধান। সংবিধান বেসিক্যালি কোনো আইন না, আইন হচ্ছে বিভিন্ন কোডিফাইড যে ল, এগুলো হচ্ছে আইন। তো এই জন্য আজকে যেটা যে ধারণা করছেন যে আমি আপনাকে বলি কনস্টিটিউশন রিরাইট করার প্রশ্ন বা নিউ কনস্টিটিউশন দেওয়ার প্রশ্নটি এটি আনার কোনো প্রয়োজন নাই। কারণ 15th অ্যামেন্ডমেন্টের আগে আমরা মোটামুটি ভালো ছিলাম। 15th অ্যামেন্ডমেন্ট হাইকোর্টে পেন্ডিং আছে। এছাড়া আমি বলি 15th অ্যামেন্ডমেন্ট যে করা হলো যে রায়ের উপর বেস করে, শর্ট জাজমেন্টের উপর বেস করে, সেটা রিভিউ হয় নাই। রিভিউ করার এখনো সুযোগ আছে। আমি মনে করি রিভিউ হলে যদি এটা যদি বাতিল হয়ে যায় 15th অ্যামেন্ডমেন্ট, তাহলে ছোটখাটো যে একটা দুইটা ছোটখাটো জায়গা আছে, সেটা হচ্ছে যে 48 to 58 আর্টিকেল, সেইখানে ক্ষমতার ভারসাম্য আনয়ন একটা ছোট জিনিস। 66 সেইখানে মনে করেন দ্বৈত চেম্বার হবে, এইটা 70 অনুচ্ছেদ, আর 95 আর 116 এইটুকুন সংশোধন লাগবে। আরেকটা বলি, এই সরকার যে আছেন তাদেরকে রেটিফিকেশন লাগবে না, তাদের পরবর্তী সরকারে গেলে রেটিফিকেশন লাগবে। ফর দ্যাট রিজন নিউ কনস্টিটিউশন অথবা কনস্টিটিউশন রিরাইট করার কোনো প্রয়োজন নাই। এতে সরকারে বাংলাদেশে বিভেদ বাড়বে, জাতীয় অনৈক্যের সৃষ্টি হবে, বাংলাদেশ সংকটে পড়বে। এই জন্য আমি আপনাকে বলি যে এইটা কার পদক্ষেপ, কে দুরভিসন্ধি নিয়ে বলছেন না নির্দোষ ভাবে বলছেন, এবং রাষ্ট্রের পেছনে 4টা হাত কাজ করে, ডান হাত, বা হাত, অজুহাত এবং কালো হাত। ডক্টর ইউনূস এই 4 হাত মোকাবেলার অভিজ্ঞতা তার কখনোই নাই। তিনি এনজিও চালিয়েছেন, ফাইন। বাংলাদেশের সারা পৃথিবীতে তিনি ইয়ার ব্যবস্থার পুঁজির বিপণন এইগুলোর সম্পর্কে ভালো বলেছেন। উনি সারা দেশে পৃথিবীতে উনি পরিচিত। তো সেইখানে আমি আপনাকে বলি বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে, আমার সাথে দুজনই একমত হবেন, সেটা হলো বাংলাদেশে জাতীয় ধনিক শ্রেণীর, আমি শেষ করছি, ধনিক শ্রেণীর বিকাশ হয় নাই। এখানে আন্তর্জাতিক লগ্নি পুঁজির এজেন্টরা হচ্ছে বাংলাদেশের ধনিক শ্রেণী। এই কারণে বাংলাদেশে প্রকৃত বর্জুয়া, জাতীয় বর্জুয়ার কোনো বিকাশ হয় নাই, দেশপ্রেমিক ধনিক শ্রেণীর বিকাশ হয় নাই। এইগুলো একটি বড় বিষয়, যেটা ডক্টর ইউনূস উনি বুঝেন কিনা আমি জানি না, নিশ্চয়ই বুঝার কথা। তবে রাজনীতিতে যে বিভিন্ন ধরনের খেল চলে, এই খেলগুলি ডক্টর ইউনূস যেন সঠিকভাবে মোকাবেলা করতে পারেন। আমি এই জন্য ডক্টর ইউনূসের জন্য আমি প্রার্থনা করি তিনি যেন সফল হন, তিনি যেন বিফল না হন, ব্যর্থ না হন। ব্যর্থ হলে আমাদের সবারই এই ব্যর্থতার দায়টা থাকবে আমাদের সবার ঘাড়ে। ধন্যবাদ।